হুম, আজকের আজকের আমাদের পাইথন মডিউলের লাস্ট ক্লাস হতে পারে যদি আমরা আজকের এটা শেষ করতে পারি, অথবা আমাদের আগামী আরেকটা ক্লাসও লাগতে পারে। বাট হোপফুলি আজকের আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আজকের আমাদের টপিকটা হলো যে এমএল মডেল ডেভেলপমেন্ট এন্ড ইভালুয়েশন উইথ সাইকিট লার্ন। ঠিক আছে, আমাদের যে সাইকিট লাইব্রেরিটা আছে ওইটার মাধ্যমে আমরা কিভাবে মেশিন লার্নিং মডেল ডেভেলপ করব এবং ইভালুয়েট করব, আমরা আজকের এই জিনিসটা দেখব। সো ফার দেয়ার ইজ টু টাইপস ইন মেশিন লার্নিং। আমরা দেখতে পাচ্ছি সুপারভাইজড লার্নিং এন্ড অ্যানাদার ওয়ান ইজ আনসুপারভাইজড লার্নিং। ঠিক আছে, আহ, আমরা লাস্ট ফিউ ক্লাসে রিগ্রেশন অ্যানালাইসিস দেখেছি। রিগ্রেশন অ্যানালাইসিস দিয়ে আমরা দুটো প্রজেক্ট করছি। একটা হলো যে হাউস প্রাইজিং নিয়ে, আর একটা হলো যে বিগ মার্ট নিয়ে রিগ্রেশন অ্যানালাইসিস। তারপরে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসও করেছি, তাই না? সো আমাদের রিগ্রেশনের পার্ট সুপারভাইজ লার্নিং থেকে শেষ। আমাদের আজকের আমরা যেটা দেখবো এটা হলো যে ক্লাসিফিকেশন অ্যানালাইসিস, যদি আমাদের সময় থেকে থাকে আমরা আনসুপারভাইজ লার্নিংও দেখবো। ঠিক আছে, তো বেসিক্যালি যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তারা যদি আমাদের এখান থেকে মেশিন লার্নিংটা শিখতে পারেন। অনেকে আছে যে ইউনিভার্সিটি লাইফে তারা মেশিন লার্নিং শিখেন, ঠিক আছে, এমএল মডেল কিভাবে ডেভেলপ করতে হয়, কি করতে হয়, এই টাইপের জিনিসগুলো শিখেন। বাট বিষয়টা হলো যে টেকনিক্যাল ওদের এক্সপিরিয়েন্সটা থাকে না। তো টেকনিক্যাল এক্সপিরিয়েন্সটা ওদের নিজেদের নিজেদের শিখতে হয়। বাট আমাদের কোর্সে আপনারা টেকনিক্যাল কোর্সটা শিখতে পারতেছেন, বাট থিওরি কোর্সটা আপনারা পাচ্ছেন না। বাট থিওরি কোর্স ইজ as well as important as the technical টেকনিক্যাল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো আপনার থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে সাথে টেকনিক্যাল এক্সপিরিয়েন্সেরও একটা সমন্বয় ঘটাতে হবে, তখনই আপনি মেশিন লার্নিং এর মডেল ডেভেলপমেন্ট এবং ইভালুয়েশনটা আরো সুন্দরভাবে ইমপ্লিমেন্টটা করতে পারবেন। ঠিক আছে, ইমপ্লিমেন্টটা করতে পারবেন। তো আমরা এখানে যে বিষয়টা দেখতেছি যে এখানে ক্লাসিফিকেশনে আমরা এর আগের মতোই সেম ভাবে পান্ডা, নামপাই, এসএনএস, প্লট এই টাইপের জিনিসগুলোকে আমাদের ইম্পোর্ট করতে হয়েছে। এজ ওয়েল এস আমাদের আজকে কিছু এক্সট্রা আমরা কিছু ডেটাবেস আমরা লোড করব। লোড ডিজিট, লোড আইরিশ আছে। এছাড়া কেএনএন ক্লাসিফায়ার দেখবো আমরা, কেএনএন কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমটা দেখবো। তারপরে লজিস্টিক রিগ্রেশন এগুলো তো দেখছি, ইলাস্টিক নেট, লিনিয়ার রিগ্রেশন, রিচ, লেসো, লাস্ট কয়েকটা ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখেছি। তো আমরা এখানে যে জিনিসগুলো করতেছি, এখানে আমাদের যতগুলো প্রয়োজন আছে, আমাদের প্রত্যেকটা অ্যালগোরিদমের নিচে নিচে আমাদের লিনিয়ার এই এই কি বলে মিন স্কয়ার এরর থেকে কনফিউশন ম্যাট্রিক্স, কার্ভ, ডিসিশন রিকল কার্ভ, এই টাইপের বিভিন্ন ধরনের যে অ্যানালাইসিস গুলো আছে, প্রত্যেকটা অ্যানালাইসিস গুলোকে আমরা কল করব এজ এ ম্যাট্রিক্স হিসেবে। হ্যাঁ, তো এই ম্যাট্রিক্স গুলোকে আমরা এই জায়গায় কল করছি আগে ভাগে। তো তারপরে আমাদের ডিভিশন ট্রি আছে, ডিভিশন ট্রি ক্লাসিফায়ার আছে, এগুলো এক একটা অ্যালগোরিদম। ঠিক আছে, এই অ্যালগোরিদম গুলো এগুলো আমরা এজ এ মেশিন লার্নিং অ্যালগোরিদম হিসেবে এগুলোকে আমরা কোন একটা স্পেসিফিক ডেটার উপর আমরা এগুলোকে চালাবো, ডেভেলপমেন্ট হিসেবে চালাবো। সো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম কি, লাস্ট ক্লাসে সুপারভাইজ লার্নিং, আমাদেরকে সুপারভাইজ লার্নিং এ কি থাকে, ট্রেনিং টেস্টিং দুটো পার্ট থাকে। ঠিক আছে, আমরা ডেটাকে ট্রেন করাই, দেন আমরা সার্টেন ডেটা দিয়ে আমরা এটাকে কি করে টেস্টিং করি। ঠিক আছে, বেসড অন দিস রেজাল্ট আমরা একটা অ্যানালাইসিস করে থাকি। ঠিক আছে, তা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা রিগ্রেশন অ্যানালাইসিস এর বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দেখছি, বিগ হাউস মার্ট দেখছি, বিগ মার্ট দেখছি। এছাড়াও আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস দিয়ে কিভাবে ফোরকাস্টিং করা যায় এই টাইপের জিনিসও দেখছি। আজকের আমরা ক্লাসিফিকেশন পার্ট। ঠিক আছে, মেশিন মেশিন লার্নিং এই সুপারভাইজ লার্নিং এর দুটো পার্ট আছে, একটা হলো যে রিগ্রেশন, একটা হলো যে ক্লাসিফিকেশন। ঠিক আছে, এই দুটো পার্টের আমরা আজকের ক্লাসিফিকেশন পার্টটা দেখবো। তো এখানে আমরা কি করতেছি, এসএনএস টা দিয়ে আমরা গ্লোবাল যে ডেটাবেস আছে, গ্লোবাল যে ডেটা সেট আছে, আইরিশ নামে একটা ডেটা সেট আছে গ্লোবালি, যেটা আমাদের অফলাইনে আমাদেরকে স্টোর করতে হয় না, আমরা জাস্ট কল দিলে হয়ে যায়। তো আমরা আইরিস এসএনএস ডট লোড ডাটাবেস দিয়ে আমরা এটাকে কি করতেছি, আইরিস ডেটা সেটটাকে আমরা কল করতেছি। কল করে এখানে কি আছে, ওই যে সেপার লেংথ, মানে হলো যে আমাদের বিভিন্ন ধরনের আইরিশ যে জাতের যে বা আইরিশ যে বৃক্ষতা আছে, আমাদের যে গাছটা আছে, ওই গাছের যে পাতাগুলো আছে, বিভিন্ন পাতাগুলো দিয়ে
স্পিসিস নির্ণয় করা, ঠিক আছে। তো এই টাইপের আমরা লাস্ট ক্লাসের আগেও এই আইরিস ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করেছি, তো আপনারা হয়তো এটা জেনে থাকবেন। তো আমরা এই জায়গায় কি করতেছি যে আমরা সবার আগে পেয়ার প্লট দিয়ে চেক করতেছি হিউ স্পিসিস দিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই কি বলে আমাদের স্পিসিস গুলোর ভিতরে কোনো পার্থক্য দেখা যাচ্ছে কিনা। সোফার আমরা যা দেখতে পাচ্ছি সেপাল উইথ ল্যাং, সেপাল পেটাল, তারপরে সেপাল লেংথ উইথ পেটাল লেংথ পেটাল উইথ দিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, সেটোসা স্পিসিস ইজ মাচ ডিফারেন্স ফ্রম দি বার্সিকালার এন্ড ভার্জিনিকা, ঠিক আছে। এই যে এটা দেখতেন একদম আলাদা, হ্যাঁ, বাকিগুলো মোটামুটি একই রকম। তো বার্সিকালার এন্ড ভার্জিনিকা both are both are different, but also they have some specific similar of এই কি বলে এটার কোন একটা সিমিলার, এটার একটা সিমিলারিটি আছে আর কি, some specific similarity between these two species which are the versicolor and virginica, ঠিক আছে। তো আমরা ছবি থেকে বুঝতে পারতেছি কি যে ভার্সিকালার এন্ড ভার্জিনিকা দুইটা ডিফারেন্ট হলেও দুইটার ভিতরে কি আছে, দুইটার ভিতরে আমাদের কিছু না কিছু একটা সিমিলারিটি আছে, সেজন্য কাছাকাছি। বাট সেটোসা ইজ মাচ মাচ ডিফারেন্ট ফ্রম দি ভার্সিকালার এন্ড ভার্জিনিকা স্পিসিস, ঠিক আছে। Now we will check the null value, ঠিক আছে। If any number of rows has any null value in this iris data set, আমরা এটা চেক করব, ঠিক আছে। iris data set এ আমরা is null দিয়ে আমরা সাম করে দেখলাম there is no null values in this iris data set, ঠিক আছে। Now we will develop ML model, ঠিক আছে। তো ML মডেলের যে কয়টা অ্যালগরিদম আছে তাদের ভিতরে খুবই খুবই পপুলার একটা অ্যালগরিদম হলো যে KNN অ্যালগরিদম, কে নিয়ারেস্ট নেইবার। কেউ যদি এটা সম্পর্কে জানতে চান, এখানে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এই লিংকটাতে ক্লিক করে আপনারা কে নিয়ারেস্ট নেইবারের ক্লাসিফায়ারের থিওরিটিক্যাল জিনিসগুলো আপনারা দেখে নেন। আপাতত আমাদের কোর্সটা পুরোপুরি ফুললি বেসড অন দি টেকনিক্যাল স্পেসিফিকেশন, বেসড অন দি টেকনিক্যাল এক্সপার্টিস, ঠিক আছে। তো আমরা এখানে টেকনিক্যাল এক্সপার্টিসটা নিয়ে আসতেছি, থিওরিটা আমরা আসলে নিয়ে আসতে পারতেছি না। আমরা থিওরি ইজ এ মাচ মাচ বিগার, আমরা যতটুকু চিন্তা করি অতটুকু না, কারণ ইউনিভার্সিটি লেভেলে এই থিওরি গুলো শেখানো হয় অলমোস্ট 6 মান্থস 4 মান্থস পর্যন্ত এই ধরনের সময় নিয়ে শেখানো হয়। বাট আমাদের এখানে একদিনে আসলে এত থিওরি শেখানো পসিবল না, আর থিওরি অনেক কঠিন। বাট থিওরি না জানলে আপনি টেকনিক্যাল এক্সপার্টিস হয়ে উঠতে পারবেন না। সো দ্যাট আপনাকে টেকনিক্যাল এক্সপার্টিস হতে হলেও আপনাকে থিওরিটা জানতে হবে। আবার আমাদের ইউনিভার্সিটিতে করে যে থিওরিটা শেখানো হয়, বাট টেকনিক্যাল এক্সপার্টিস হওয়ার জন্য যে বিষয়গুলো জানা উচিত, যেভাবে আপনাদের ইউজ করতে হবে, এই টাইপের জিনিসগুলো আমাদের খুব কম শেখানো হয়, যার কারণে অনেকে থিসিস করতে গিয়ে অনেক ধরনের বাধা পেয়ে থাকে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এই জায়গায় আমরা টেকনিক্যাল রিলেটেড কাজগুলো দেখবো, বা থিওরিকে আমরা স্কিপ করতেছি। বাট আপনারা যদি জানতে চান তাহলে থিওরিটা আপনারা নিজেরা নিজ উদ্যোগে শিখে নেবেন, ঠিক আছে। তো দেখেন যে এখানে কি করতেছে, সেম ভাবে আমরা লিনিয়ার রিগ্রেশনের যে কাজগুলো করেছি সেম জিনিসগুলো আমরা ক্লাসিফায়ারেও করতেছি। জাস্ট ইটস ডিফারেন্ট from this linear regression is that those which we did are the linear regression related works, and which we are right now doing is the classifier algorithm analysis, ঠিক আছে। ক্লাসিফায়ার অ্যালগরিদম অ্যানালাইসিসে প্রেডিক্টিভ মডেল ডেভেলপমেন্ট হয়, বাট এখানে অনেক কিছু আছে, কনফিউশন ম্যাট্রিক্স থেকে শুরু করে মিন স্কোয়ার এরর, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস গুলো করতে হয় আমাদের এখানে, ঠিক আছে। তো বেসিক্যালি মোস্ট অফ দি 70% পার্ট আর সেম, বাট 30% পার্ট আর ডিফারেন্ট ফ্রম দি লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস থেকে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখেন এক্স এর ভিতরে সবার আগে কি নেওয়া হয়েছে, পুরো ইয়াটাকে নেওয়া হয়েছে, আর যেটা আমাদের আউটপুট, যেটাকে আমরা অ্যানালাইসিস করব, ওইটাকে ড্রপ করা হয়েছে, স্পিসিসটাকে ড্রপ করা হয়েছে, ড্রপ করে ওইটাকে কই রাখা হয়েছে, ওয়াই নামে যে ভেরিয়েবলটা আছে ওইখানে রাখা হয়েছে। দেন কি করা হচ্ছে, ট্রেন টেস্ট স্প্লিট করা হচ্ছে আর কি। মানে যে ডেটা সেটটা আছে উপরে, যে এক্স ডেটা সেটটা আছে, এই এক্স ডেটা সেটটাকে কি করা হচ্ছে, এক্স এবং ওয়াই ডেটা সেটকে দুটোকে কি করা হচ্ছে, ট্রেনিং এবং টেস্টিং দুটোতে ডিফারেন্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে 0.3 মানে হচ্ছে যে টেস্ট সাইজ টোটাল 30%, তার মানে টেস্ট সাইজ যদি 30% হয় তাহলে ট্রেনিং সাইজটা কত হবে, ট্রেনিং সাইজটা 70% হবে। তার মানে আমরা
আমাদের যে হোল ডেটা সেটটা আছে, হোল ডেটা সেট থেকে 70% ডেটা দিয়ে আমরা ট্রেনিং করাচ্ছি, আর বাকি 30% রেখে দিচ্ছি কিসের জন্য? টেস্টিং এর জন্য রেখে দিচ্ছি, তাই তো? তো আমরা এখানে কে নিয়ারেস্ট নেইবরটা 0 থেকে শুরু হয়ে আমরা বিভিন্ন ধরনের যত নেইবর আছে ততটুকু পর্যন্ত যাই। ইউজুয়ালি ম্যাক্সিমাম টাইম আমাদের 8 পর্যন্ত গেলে হয়ে যায়, 8-এর উপরে আর যাওয়ার প্রয়োজন পড়ে না, 8 বা 9, 10 পর্যন্ত গেলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমাদের এখানে সেজন্য আমরা ফিক্স করে দিছি এখানে 8 পর্যন্ত দিছি, মানে সে 0 থেকে চালিয়ে 8 পর্যন্ত যাবে, ঠিক আছে? তো যাওয়ার পরে এই যে এখানে লিখে দিছে ইনস্ট্যান্সিয়েট দি ক্লাসিফায়ার, ঠিক আছে? Note that we have chosen and neighbor 8 are arbitrarily here, ঠিক আছে? তো আমরা এটাকে অলরেডি চুজ করছি, knn টাকে ফিট করছি, xtrain ytrain করছি, এই যে knn এর আগে বাট আমরা ওই জায়গায় কি লিখেছিলাম, ওই জায়গায় লিনিয়ার রিগ্রেশন লিখেছিলাম, তাই না? তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় জাস্ট knn হয়েছে, এছাড়া আর কিছুই না। এখন আমরা এখানে কি করতেছি, knn.predict x test প্রেডিক্ট করতেছে, y প্রেডিক্ট করতেছে, এখানে যা যা আসছে এগুলো হলো যে প্রেডিক্টিং, এই প্রেডিক্ট করে যা পাওয়া গেছে আর কি। এখন আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রেডিকশনের খুব কম কাজ, ঠিক আছে? মডেল ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি প্রেডিকশনের খুব কম কাজ। এখানে আমাদেরকে মডেলটাকে ইভালুয়েট করা এবং মডেলটাকে ডেভেলপ করে আমাদের মেইন পারপাস থাকে মেশিন লার্নিং মডেলে। সো আমরা এখানে কি করতেছি, আমরা মেশিনের স্কোর চেক করতেছি। স্কোর দেখেন 95% স্কোর আসছে, দিস ইজ হিউজ। 95%, 95% মানে অনেক হিউজ পরিমাণে করেছি অনেক হাই, ঠিক আছে? knn এর স্কোরটা অনেক হাই। তো আমাদের এখানে হাউ টু চুজ দি এন নেইবর, ওই যে আমরা কিছুক্ষণ আগে যে এইট চেক করেছি ওইটা আমরা কিভাবে সিলেক্ট করব, ওইটা তো আমরা কি মানে আমরা নিজেরাই এমনি একটা ধারণা করে আমরা এটাকে চেঞ্জ করছি। বাট আমরা যদি চাই যে এটা এইভাবে আমরা করতে চাচ্ছি না, আমরা অন্যভাবে এটাকে এন নেইবরটাকে আমরা আলাদাভাবে ওইটাকে নিতে চাচ্ছি, আমরা এটা আমাদের মাইন্ড থেকে যেন না আসে, এটা বাই ডিফল্ট সে যেন নিজেই চুজ করে নেয় কতটুকু পর্যন্ত সে কাজ করবে বেসড অন দি ডেটা, ঠিক আছে? তো এটার জন্য সে কি করতেছে, উই উইল ইউজ এন অ্যাডভান্স টেকনিক্স কল্ড স্ক্যাফোল্ড ক্রস ভ্যালিডেশন। এটার জন্য আমরা কি ইউজ করব, স্ক্যাফোল্ড ক্রস ভ্যালিডেশন ফর হাইপার প্যারামিটার টিউনিং। অ্যাকচুয়ালি আপনারা অনেকে বুঝতে পারবেন না হয়তো বা যে এখানে স্ক্যাফোল্ড ক্রস ভ্যালিডেশন কি জন্য বলা হচ্ছে বা হাইপার প্যারামিটার টিউনিং কি জন্য। এটার জন্য অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল অ্যানালাইসিসটা খুবই জরুরি, যে স্ক্যাফোল্ড ক্রস ভ্যালিডেশন গুলো কি কাজে লাগে আর এটা কি জন্য হাইপার প্যারামিটার টিউনিং করতে এই আমাদের স্ক্যাফোল্ড ক্রস ভ্যালিডেশনটাই প্রয়োজন পড়বে, ঠিক আছে? ক্রস ভ্যালিডেশন শুধুমাত্র ক্রস ভ্যালিডেশন একটা পার্ট, ওই ক্রস ভ্যালিডেশনের ভিতরে আমরা স্ক্যাফোল্ড মেথড ইউজ করব আর কি। হ্যাঁ, উই উইল ইউজ গ্রিড সার্চ টু ফাইন্ড দি বেস্ট হাইপার প্যারামিটার, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি এই যে হাইপার প্যারামিটার গ্রিড, যেটা এই যে গ্রিড আর এন নেইবর দিয়ে আমরা np.arrange দিয়ে 1 থেকে 20 মানে আমরা সিলেক্ট করে দিচ্ছি 1 থেকে 20 এর ভিতরে আপনার কতটুকু প্রয়োজন পড়বে আপনি এটা নিয়ে নিন, ঠিক আছে? এই জিনিসটা আমরা ওকে বলে দিছি। কিছুক্ষণ আগেরটাতে কিন্তু আমরা ওই জিনিসটা বলি না, এই জায়গাটাতে আমরা করছি কি আমরা ডিরেক্টলি এই জায়গায় সিলেক্ট করে দিছি এন নেইবরটা, ঠিক আছে? আমরা আর ওই জিনিসটা করতেছি না। তো আমরা এখন knn.cv আমরা এই জায়গায় গ্রিড সার্চ সিভি মডেলটা ইউজ করতেছি ইনস্টেড অফ ডিরেক্টলি ইউজিং দি knn, ঠিক আছে? তো গ্রিড সার্চ সিভি এর ভিতরে knn টা ইউজ করছি, প্যারাম গ্রিড ওই যে ওইটাকে কল করছি আর সিভি ইকুয়াল টু 5 দিয়ে দিছি, ঠিক আছে? আর এখানে knn cv.fit xtrain ytrain আর এটা দিয়ে আবার সেম ভাবে আমরা ফিট করতেছি আর কি, উপরে যেটা knn আছে এটা। আর একটা হলো যে বেস্ট প্যারামিটার, একটা হলো যে বেস্ট স্কোর, ঠিক আছে? আমরা বেস্ট প্যারামিটারটা আমরা চেক করতেছি আর বেস্ট স্কোরটা আমরা চেক করতেছি। দুটো চেক করে পাওয়া গেছে কি 97%। আর কে নিয়ারেস্ট নেইবর আমার 3 হইলে হইছে, ঠিক আছে? 3 পর্যন্ত চালাইলে আমার নেইবরটা সার্ভ করতেছে, ঠিক আছে? তো 97% একুরেসি আসছে। কিছুক্ষণ আগে আসছে কত, কিছুক্ষণ আগে আসছে 95%, এখন আসছে 97%। তার মানে কি এটা মাচ মোর একুরেট, আরো ভালো স্কোর নিয়ে আসছে আর কি, ঠিক আছে? মেক প্রেডিকশন অন দি টেস্ট এরিয়া, আমরা এক্স টেস্ট যেটা আমাদের যে টেস্ট ডাটাটা আছে ওই টেস্ট ডাটাটার উপর চালানো হচ্ছে। চালানোর পর আমাদের স্কোরটা কিরকম আসতেছে, আমাদের স্কোর 97% আসছে। লেটস মুভ অন দি ডিফিকাল্ট তো এটা হলো যে কি আমাদের যে ডেটা সেটটার উপর চালাইছে আইরিস ডেটা সেটের উপর আমাদের আলটিমেট মডেল ডেভেলপমেন্ট করে মডেলটাকে ইভালুয়েট করে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি হলো যে স্কোর হলো যে 97%, ঠিক আছে? এন্ড বেস্ট প্যারামিটার কি
বেস্ট প্যারামিটার ইজ দি কেএনএন নেইবার, বেস্ট প্যারামিটার ইজ দি নাম্বার অফ 3। ঠিক আছে, 3 নম্বরে গিয়ে আমরা বেস্ট স্কোরটা আমরা এটা ফাইন্ড আউট করতে পেরেছি। তো আমরা এখন হার্ট ডিজিজ প্রেডিকশন এটা আমরা করতে চাচ্ছি এমএল মডেল দিয়ে। ঠিক আছে, তো এই জায়গায় সেম ভাবে রিড সিএসবি এটা দিয়ে কল দেওয়া হয়েছে, হেড দিয়ে আমরা অ্যাকচুয়ালি চেক করতেছি কি আছে কি নাই। সোফার এখানে কি কি আছে, এ সেক্স, চেস্ট পেন টাইপ, রেস্টিং বিপি, কোলেস্টেরল, ফাস্টিং বিএস, রেস্টিং ইসিজি, ম্যাক্স এইচআর, এক্সারসাইজ, অ্যাঞ্জিনা, ওল্ড পিক, এসটি স্লোপ, হার্ট ডিজিজ, এভরিথিং আমাদের এখানে আছে। তো ডিএফডিটি টাইপ দিয়ে আমরা চেক করতেছি যে আমাদের প্রত্যেকটা ডেটা টাইপ কি ধরনের ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ, অবজেক্টিভ ডেটা টাইপ, নাকি আদার্স কোন ডেটা টাইপ, নাকি ফ্লোট ডেটা টাইপ। এই টাইপের জিনিসগুলোকে চেক করতেছি আমরা প্রত্যেকটা ডাটা সেট। ঠিক আছে, যে আমরা পেয়ার প্লট দিয়ে চেক করলাম, পেয়ার প্লট দিয়ে আমাদের যা কাছে যেটাই মনে হচ্ছে যে হার্ট ডিসিজ 0 এবং 1, এখানে হার্ট ডিসিজ যাদের আছে এবং যাদের নাই এদের ভিতরে মোটামুটি সবাই একই রকম অবস্থান ব্যক্ত করতেছে নিজেদের ভিতরে। সো দ্যাট খুব একটা বেশি পার্থক্য পাওয়া যাচ্ছে না এই ছবিটা দেখে। নাল ভ্যালু চেক করে দেখতেছি আমরা কত, এখানে 0 আছে, সো আমাদের নাল ভ্যালু সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখানে কি করতেছি, আমাদের হার্ট ডিজিজটাই তো প্রেডিকশন করব, তাই না? তো হার্ট ডিজিজ যেহেতু প্রেডিকশন করব, ওটাকে ড্রপ দিয়ে কই রাখতেছি আমরা, ওয়াই আউটপুটে ওয়াই ভেরিয়েবলে রাখতেছি আগের মতোই সেম ভাবে। টেস্ট সাইজ কত, আমার টেস্ট সাইজ আমাদের 25%, তার মানে 75% আমরা ট্রেনিং এ দিয়ে দিচ্ছি, 25% আমরা টেস্ট করব। ঠিক আছে, র্যান্ডম স্টেট 21 আর স্ট্রেটিফাই ওয়াই এটা দিয়ে আছে। এখন এক্সট্রেন হেড দিয়ে আমরা চেক করলাম কি আছে। তো আমাদের এখানে বেসিক্যালি অনেকগুলো স্ট্রিং টাইপের ফরম্যাট আছে, অবজেক্ট ফরম্যাট আছে। এগুলোকে কি কি করতে হবে আমাদের, এগুলোকে আমাদেরকে লেভেল এনকোডিং এর মাধ্যমে আমাদের নিউমেরিক্যাল নাম্বারে এগুলোকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো সেজন্য আমরা লেভেল এনকোডিং করতেছি। লেভেল এনকোডিং এর ভিতরে আমাদের মোস্ট প্রবাবলি ওয়ান হট এনকোডিং ইউজ করতে হবে না, জাস্ট নরমাল যে লেভেল এনকোডিংটা আছে আমরা ওই লেভেল এনকোডিংটা ইউজ করলে হবে। ঠিক আছে, কারণ সবগুলো মোটামুটি একই রকম, খুব কম ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা কলামের ভিতরে যে স্ট্রিং টাইপের অবজেক্ট টাইপের যে ডেটাগুলো আছে এই টাইপগুলো ডেটাগুলো আর কি। সো দ্যাট এখানে দেখেন ক্যাটাগরিক্যাল কলাম, ডিএফ সিলেক্ট ডি টাইপ অবজেক্ট, কোনগুলো অবজেক্ট এই জিনিসগুলো ফাইন্ড আউট করে দিচ্ছি। সেক্স, চেস্ট পেন, রেস্টিং ইসিজি, এক্সারসাইজ, অ্যাঞ্জিনা, এসটি স্লোপ। আমরা এগুলোকে প্রত্যেকটাকে কি করতেছি, আমরা এগুলো প্রত্যেকটাকে আমরা লেভেল এনকোডিং করে আমরা সবগুলোকে 0, 1 এবং নাম্বার ফরম্যাটে নিয়ে আসছি। নাম্বার ফরম্যাটে নিয়ে আসার পর আমরা এই জায়গায় এটাকে আমরা ট্রেন টেস্ট দুটোকে আলাদা করতেছি, আলাদা করে আমরা চেক করতেছি আর কি। ঠিক আছে, স্কেলার দিয়ে। আবার স্ট্যান্ডার্ড স্কেলার কি, এটা একটা নরমালাইজেশনের একটা পার্ট। ঠিক আছে, নরমালাইজেশনের একটা পার্ট। নরমালাইজেশন is a good to use when you know that the distribution of a data does not follow a Gaussian distribution. ঠিক আছে, this can be used in algorithms that do not assume any distribution of the data like k-nearest neighbor and neural network. Standardization on the other hand can be helpful in cases where the data follows a Gaussian distribution. তো Gaussian ডিস্ট্রিবিউশনের জন্য যেটা এটা হলো যে আমাদের এই যে অ্যানালাইসিসটা আর কি, এই যে এটা পুরো অ্যালগরিদমটা আর কি। হ্যাঁ, তো however this does not have to be necessarily true. Also, unlike normalization, standardization does not have a boundary range. So even if you have outliers in your data, they will not be affected by the standardization. ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড স্কেলারের কাজটা কি, কাজটা হলো যে আপনার যে ডেটাগুলো আছে, যেমন 105 এর পরে 130 আসছে, আবার 0 থেকে আবার 307 চলে গেছে, ডেটার ভিতরে কি, আপনার ডেটার ভিতরে অনেক কিছু, অনেক পার্থক্য, তাই না? একটা ডেটা থেকে আরেকটা ডেটার ভিতরে জাম্প করতেছে অনেক 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 হায়ার লেভেলে। ঠিক আছে, সো দ্যাট এটাকে আমরা কি বলে, এটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসতে চাই নরমালাইজ করে, যেন এটা একটা নির্দিষ্ট কাছাকাছি ভেরিয়েবলের ভিতরে থাকে। সো নরমালাইজেশন কাজটা হলো যে আমি যদি আপনাদেরকে নন টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করি, তাহলে এটা হবে কি যে 0 থেকে 1 এর ভিতরে নিয়ে আসা আমাদের যে ডেটাগুলো আছে, যেগুলো যেমন 105 থেকে ডিরেক্টলি 130 হয়ে গেছে, 0 থেকে 307 হয়ে গেছে, 0 থেকে 269 হয়ে গেছে। তো এটার কারণে কি করতেছে, ডেটার ভিতরে অসামঞ্জস্যতা চলে আসছে, যার কারণে আমরা নরমালাইজেশন করে এটাকে কি করতেছি, 0 থেকে 1 এর ভিতরে নিয়ে আসতেছি। ঠিক আছে, তো 0 থেকে 1 এর ভিতরে নিয়ে আসলে সবগুলো কাছাকাছি, এগুলোর ভিতরে কোনো খুব একটা বেশি পার্থক্য দেখা যায় না। ঠিক আছে, তো
তো এই জায়গায় আমরা সেম জিনিসটাই করছি, আর কিছুই না, স্কেলার দিয়ে স্ট্যান্ডার্ড স্কেলার ফিল আপ করছি, এক্স ট্রেনের ভিতরে স্কেলারটাকে ফিট করে দিছি, এক্স টেস্টের ভিতরে স্কেলারটাকে ট্রান্সফর্ম করে দিছি। মানে ফিট একটা হলো যে ফিট ট্রান্সফর্ম, ট্রেনের ক্ষেত্রে হলো যে ফিট ট্রান্সফর্ম, আর টেস্টের ক্ষেত্রে ট্রান্সফর্ম হবে শুধুমাত্র, ঠিক আছে। ফিট ট্রান্সফর্ম কি জন্য, কারণ ওখানে অনেকগুলা ডাটা, অনেকগুলা কলাম, ট্রান্সফর্মে শুধুমাত্র একটাই, আমাদের একটাই ইয়ে আছে আর কি। তো আবার আপনারা এভাবে বলতে পারেন যে টেস্টিং এর ক্ষেত্রে ট্রান্সফর্ম করতে হবে, আর ট্রেনিং এর ক্ষেত্রে ফিট ট্রান্সফর্মটা দিতে হবে, এভাবে মনে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা ডিরেক্টলি আমাদের যে এর আগে আমরা লিনিয়ার রিগ্রেশনে যেভাবে শিখছি সেম জিনিসটা আমরা হুবহু এই জায়গায় করছি। প্যারামিটার দিয়ে নেইবার এন্ড রেঞ্জ 1 to 40 পর্যন্ত চালানো হয়েছে, কেএনএন কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার, কেএনএন সিবি রিসার্চ চালানো হয়েছে, কে নেইবারস ক্লাসিফায়ারের ভিতরে এই গ্রিড সার্চ সিবিটা দিয়ে অ্যানালাইজ এই মডেলটাকে ডেভেলপ করা হয়েছে এবং মডেলটাকে পাস করা হয়েছে, ঠিক আছে। দেন প্যারামিটার সিবি 5 দেওয়া হয়েছে, সিবি আপনারা একটু বাড়ায় নিতে পারেন, কমায় নিতে পারেন, কোনো অসুবিধা নাই এটা, বাট বেশি একটু বাড়ানোর দরকার নাই, কারণ এটার সাথে কে ফোল্ডের একটা রিলেশন আছে, ঠিক আছে। তো আমাদের এখানে বেস্ট প্যারামিটার বেস্ট স্কোর বের করা হচ্ছে, বেস্ট স্কোর 85 এন্ড নেইবার দেখছেন 27। আমরা যদি এর আগে 8 এর ভিতরে যদি আমরা আটকায় থাকতাম আমাদের বেস্ট স্কোর আসতো না, ঠিক আছে। যার কারণে আমরা এই জায়গায় এই জিনিসটা ইউজ করছি, ঠিক আছে। তো ইভেন আমাদের যদি বেস্ট স্কোর এভাবেও যদি না আসে, যদি 40 এর ভিতরে না আসে, তখন আমরা এটা কি করব, আমরা এটা ডেফিনেটলি ইনক্রিজ করে দিব, তাই না। তো এরকম আর কি বিষয়টা। তো আমাদের এখানে 86 আসছে, দ্যাট ইজ ভেরি মাচ গুড। 86% আমরা এটাকে স্ট্যান্ডার্ড একুরেসি ধরি আর কি, রেদার দেন গেটিং দি 95% 97% স্কোর, ঠিক আছে। ইজ অ্যাকুরেসি দি কারেক্ট মেজার হিয়ার? এই অ্যাকুরেসিটা কি কারেক্ট মেজার করতেছে কি করতেছে না, এটা আমরা কিভাবে জানতে পারবো? এটা আমরা কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে জানতে পারবো। দিস ইজ দি অ্যাকচুয়াল কনফিউশন ম্যাট্রিক্স ওয়্যার উই আর অ্যাকচুয়ালি প্রেডিক্ট ইন দিস রো বেস ইজ প্রেডিক্টেড ভার্সেস দি অ্যাকচুয়াল রেট, আমরা কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে চেক করব। সো কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে দেখবেন যে 107-92 এরো ভাবে যেটা আছে এটাকে ট্রু পজিটিভ বলা হয়, 20-11 এটা যেটা হলো যে এটা ফলস পজিটিভ বলা হয়, ঠিক আছে। তো এটা হলো যে এই টাইপের। তো একুরেসি আমরা এখানে এখন এই জিনিসগুলো আমরা চেক করব যে প্রত্যেকটা জিনিস কিভাবে আসলো। আপনারা যদি এই প্রত্যেকটা জিনিস আমাদের একুরেসি কিভাবে আসতে হয়, প্রিসিশন কিভাবে আসতে হয়, এগুলোর সূত্র দিয়ে আছে। টিপি দিয়ে কি ট্রু পজিটিভ, টিএন দিয়ে কি ট্রু নেগেটিভ, তারপর ফলস পজিটিভ ফলস নেগেটিভ এফএন, ঠিক আছে। তো এটা আপনারা এটার মাধ্যমে জানতে পারবেন। এই যে এখানে দেখেন যে এটা হলো যে ক্লাসিফিকেশন রিপোর্ট, এটা আমাদের মেন রিপোর্ট। আমরা যখন কোনো রিসার্চ করি বা কোনো জায়গায় মডেল ডেভেলপ করি, আমাদের যে মেন রিপোর্টটা যেটার উপর বেসড অন করে আমাদের অ্যানালাইসিস করতে হয়, ওটা হলো যে এই জিনিসটা। এখন প্রিসিশনে কত আসছে, রিকলে কত আসছে, একুরেসি F1 স্কোরের মাধ্যমে কত একুরেসি আসছে আমরা দেখতেই পাচ্ছি এই জায়গায়, ঠিক আছে। তো আমাদের হার্ট ডিজিজ রেট 0-তে আমাদের 86% একুরেসি আসছে, 1 এর ক্ষেত্রে 87% একুরেসি আসছে F1 স্কোরে। বাকি গুলোতে দেখেন যে প্রিসিশনে 91% একুরেসি আসছে, আর 0-তে আসছে 82%। একুরেসি উপরের গুলো এগুলো সবগুলো একুরেসি আর কি, আর নিচে যেগুলো এগুলো হলো মাইক্রো এভারেজ, ওয়েটেড এভারেজ, এই টাইপের ভ্যালু। উপরে যেগুলো এগুলো সব একুরেসি। আমরা সেম ভাবে রিকল স্কোর আমরা প্রত্যেকটাই, আমরা প্রিসিশন, রিকল, F1 স্কোর, সাপোর্ট, এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করতে পারি। দেখেন উপরে সিবি দিয়ে আমরা কি করছি, কিছুক্ষণ আগে সিবি ইকুয়াল টু 5 এতটুকু পর্যন্ত রাখছি, বাট এখন কমা দিয়ে আমরা চাইলে স্পেসিফিক কোন একটা ক্লাসিফায়ার অ্যানালাইসিস, রিকল হতে পারে, F1 স্কোর হতে পারে, প্রিসিশন হতে পারে, আমরা ওই স্কোরিং শুধুমাত্র ওই স্পেসিফিক স্কোরিংটার উপরে আমরা চালাইতে পারি, ঠিক আছে। যে এনএবো 9 পাওয়া গেছে এখন হার্ট ডিজিজের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা 84% আসছে, ঠিক আছে। তো এটা আমরা কিসের উপর, রিকলের উপর চালাইছি। এখন দেখেন যে আমরা চাইলে এটা আবার অন্যভাবে চালাইতে পারি। সো দ্যাট এখানে দেখেন রিকলের ক্ষেত্রে 84% আসছে, সেম এটার আবার ক্লাসিফিকেশন জানানো হচ্ছে, এই আর কি। তো আমরা চাইলে এভাবে প্রত্যেকটা ইয়ে চালাইতে পারি, F1 স্কোরও দিতে পারি। এই জায়গায় এই জায়গায় যদি আমরা F1 স্কোর লিখি তাহলে F1 স্কোর চলে আসবে। এই যে হুবহু যে জিনিসটা আছে এটাকে কপি করে যদি এই জায়গায় লিখি তাহলে F1 স্কোরের অ্যানালাইসিস ভ্যালু আসবে। এখন আমরা আসি SVM, সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর মেশিনের ভিতরে বেস্ট হাইপারপ্লেন এবং লার্জ মার্জিনের ভিতরে যে পার্থক্য এবং স্মল মার্জিনের ভিতরে যে পার্থক্য, এই ডিফারেন্স গুলো আমরা বের করি এই জায়গার মাধ্যমে মডেল ডেভেলপ করে, ঠিক আছে। তো এটার জন্য বায়াস, ভেরিয়েন্স, ওভারফিটিং, আন্ডারফিটিং, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছি 96-97% এগুলো হলো যে ওভারফিটিং, আর আন্ডারফিটিং হলো যে
যেগুলো 60%, 50%, 40% আসে, এগুলো ভেরি মাচ আন্ডার ফিটিং। আর যেগুলো স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় এগুলো হলো যে 86%, 80%, 90%, তারপরে 76%। দিজ আর দ্য স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একুরেসি রেট, ঠিক আছে? তো আমরা এই জায়গায় সাপোর্ট ভেক্টর দেখতেছি। সো সাপোর্ট ভেক্টর এটা একটু ডিফারেন্ট। এটার দেখেন এটা কিভাবে লেখা হয়েছে। সেম ভাবে এসবিসি মডেলটাকে ইনস্ট্যান্সিয়েট করা হয়েছে, দেন স্পেসিফাই করা হয়েছে আমি কত পর্যন্ত চালাইতে চাচ্ছি, কোন এই কি বলে যে কোন ইয়াটা দিয়ে কার্নেলটাকে চালাইতে চাচ্ছি এটা। তো লিনিয়ার, তারপরে আরবিএফ, ঠিক আছে? তো এই জিনিসগুলো দিয়ে আছে। এখানেও সেম ভাবে গ্রিড সার্চ জিবি, এসবিসি প্যারামিটার দিয়ে আছে, সিবি হলো 5 আমার, স্কোরিং রিকল। আপনি চাইলে F1 স্কোর দিতে পারেন না, মোস্ট প্রবাবলি আমি ম্যাক্সিমাম টাইমে F1 স্কোর ইউজ করি, অনেক সময় রিকলটা খুব কমই ইউজ করছি আমি। তো প্যারামিটারটা শুধুমাত্র ডিফেন্স কোন জায়গায়, শুধুমাত্র ডিফেন্স হলো যে প্যারামিটার, কিছুক্ষণ আগের প্যারামিটার এবং এখনকার প্যারামিটারের ভিতরে ডিফারেন্টটা, আর কোনো জায়গায় খুব একটা বেশি ডিফারেন্ট নেই, ঠিক আছে? তো বেসিক্যালি আপনাদের এটা হলো যে মাস্টার একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা যার কাছে থাকবে সে যে কোনো ধরনের মডেল ইভালুয়েট করতে পারবে। এখানে যতগুলো মডেল দিয়ে আছে আর কি, এখানে এমএল মডেল অনেকগুলো আছে, বেস্ট অন দিস মোস্ট পপুলার মডেলগুলো এখানে দেখানো হয়েছে, এছাড়া আর কিছুই নাই এখানে। তো এক্স টেস্ট, ওয়াই প্রেডিক্ট আছে। তো এখানে কি করা হয়েছে, এখানে ক্লাসিফায়ার অ্যানালাইসিসটা করা হয়েছে আর কি, আর নিচে কনফিউশন ম্যাট্রিক্সটা আছে, এছাড়া আর কিছুই না। তো এখানে দেখেন একুরেসি রেট প্রিসিশনে খুব কম আসছে, দেখছেন F1 স্কোরেও খুব কম আসছে। তো আমরা এরপরে দেখি, আমার মনে হয় এরা আরো চালাইছে, এই যে এখানে আবার F1 চালাইছে, F1 স্কোর লেখা নাই, এখানে ডিরেক্টলি F1 লিখে চলে আসছে এটা, ঠিক আছে? তো এই জায়গায় সে আবার F1 দিয়ে চালাইছে, F1 দিয়ে চালায় স্কোর পাইছে ভালো 88%। কিছুক্ষণ আগে রিকল দিয়ে চালায়, রিকল দিয়ে সে স্পেসিফিক ভাবে রিকল দিয়ে চালায়, সে একুরেসি রেট খুবই খারাপ আসছে, ঠিক আছে? বাট F1 দিয়ে চালায় কি বেস্ট একুরেসি পাইছে, ঠিক আছে? বেস্ট একুরেসি যেহেতু পাইছে, সেহেতু দেখেন সবগুলো একুরেসি। তো ফাইনাল কোনটাকে নিবে, ফাইনালি তো সে F1 ইজ বেস্ট অন দি F1 স্কোর, দি ক্লাসিফিকেশন অ্যানালাইসিস আর গিভেন বিলো, এইভাবে এটা দিয়ে আছে। এখন এটাই আমাদের মডেল ইভালুয়েশনের মাধ্যমে আমরা এই একুরেসি রেটটাকে আমরা এটাকে ফলো করব, এটাই তো আমাদের মেইন পারপাস, তাই না? তো এই আর কি বিষয়। এখন লজিস্টিক রিগ্রেশনের ভিতরে সেম জিনিস, জাস্ট প্যারামিটারটা একটু চেঞ্জ হয়েছে। এখানে যে জিনিসগুলো আছে ম্যাক্স ইটারেশন, মিনিমাম ইটারেশন, লগ স্পেস, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো আছে আর কি, আর এছাড়া আর কিছুই না। তো নিচের অনেক এই ধরনের কালার দেখাতে পারে, এগুলো কিছু দরকার নেই, আমাদের মেইন স্কোরটা হলো যে এটা, ঠিক আছে? মেইন আমরা এই জিনিসটাই নিব। বেস্ট স্কোর 1 আসছে। আমরা একটু দেখি যে আমাদের স্কোরটা কত। F1 স্কোরে 71%, ঠিক আছে? রিকলে 1%, কারণ কি এটা মনে হয় রিকল দিয়ে চালাইছে, হিলেগা, হ্যাঁ রিকল দিয়ে চালাইছে। দেন আবার F1 দিয়ে চালাইছে, সেম জিনিসটা F1 দিয়ে চালাইছে। প্যারামিটারটা উপরে লেখাই আছে, সেজন্য আর প্যারামিটারকে সেকেন্ড টাইম আর এখানে লিখে নাই, ঠিক আছে? অনেকে কনফিউজ হয়ে যাবেন, কনফিউজ হবে না। দেখেন এখানে একুরেসি রেট 0.05 আসছে, ঠিক আছে? তারপরে এটার একুরেসি রেটটা মোটামুটি ভালো আছে, প্রিসিশন, রিকল, এগুলো মোটামুটি সবগুলো ভালো আছে। সো সে সে কোনটাকে এখন নিবে মডেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সে কোনটা ডেটাটাকে নিবে, F1 স্কোর দিয়ে যে ক্লাসিফায়ার অ্যানালাইসিসটা হয়েছে ওইটা নিবে, নাকি রিকল রিকল দিয়ে যেটা হয়েছে ওইটা নিবে? ডেফিনেটলি F1টা নিবে, কারণ F1 এর স্কোর গুলো মাছ স্টেবল একুরেসি রেট আসছে, ঠিক আছে? সেজন্য এখন আমরা ডিসিশন ট্রিতে আসি। ডিসিশন ট্রি ছবিটা দেখে তো বুঝতে পারতেছেন ট্রি এর মতো, সেজন্য অ্যাকচুয়ালি এটা। তো ট্রিতেও সেম ভাবে আপনার প্যারামিটারের ভিতরে এই জিনিসটা চেঞ্জ হবে। গিনি এন্ট্রপি আছে, গিনি এন্ট্রপি আমরা যদি নিচের দিকে যাই, যে এখানে এইগুলো আছে আর কি। না এখানে লেখা নাই, এটাকে আপনাদের থিওরিটিক্যাল একটু দেখতে হবে। তো এখানে গিনি এন্ট্রপি আছে, মোটামুটি সবকিছু ঠিক আছে। ডিরেক্টলি F1 স্কোর দিয়ে চেক করছে, এটা আর কিছু না, এই যে ট্রেন, এক্স ট্রেন, ওয়াই ট্রেন দিয়ে সবকিছু ইয়ে করছে, চেক করে স্কোর 86% পাইছে, ঠিক আছে? F1 স্কোর মোটামুটি রেজাল্ট এটাই, ঠিক আছে? অ্যাসেম্বলিং, লার্নিং, ব্যাকিং, বুস্টিং। তো এখানে গ্রিড সার্চ, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার চালানো হয়েছে এই অ্যালগরিদমটা। র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম চালাইলে কিভাবে চালাইতে হবে এই টাইপের জিনিসটা দেখেন, সব সেম, ঠিক আছে? প্যারামিটারটা একটু চেঞ্জ হতে থাকে, আর মোটামুটি এগুলো সব একই রকম, ঠিক আছে? আর কোন জায়গায় কোনো ইয়া নাই। F1 স্কোর এই জায়গায় সেম ভাবে আছে প্রেডিকশন। তো আমাদের অ্যাকচুয়ালি আজকেরই আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটাই অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এ
আপনাদের মেশিন লার্নিং মডেল ডেভেলপ করতে হলে এইভাবেই ডেভেলপ করতে হবে। বাট থিওরিটিক্যাল জিনিসগুলো না জানলে আসলে কি ডেভেলপ করতেছে আপনার ডেভেলপ করতে পারবেন, একুরেসি রেটও ফাইন্ড আউট করতে পারবেন, বাট বিষয়টা হচ্ছে যে আহ, বিষয়টা হচ্ছে যে এই মানে উইদাউট থিওরি আপনি প্র্যাকটিক্যাল জানবেন এরকম খুব কম, মানে এই জিনিসটা আসলে মানে একটু কি বলবো যে আপনি যে জিনিসটা করতেছে ওইটা সম্পর্কে খুব একটা বেশি ভালোভাবে অবগত থাকবেন না আর কি। হ্যাঁ, তো এরকম আর কি। তো দেখেন যে যে একজন গাড়ি গাড়ি ঠিক করার জন্য মেকানিক আছে, তাই না? মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা গাড়ি বানায়, ঠিক আছে। আবার ফুটপাতে বৈশা যে যে কখনো পড়াশোনা করে নাই সেও কিন্তু গাড়ি বানায়, ঠিক আছে। বাট দুইজনের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। একজন থিওরিটিক্যাল নলেজও নিয়ে আসছে উইথ দি উইথ দি এক্সপার্টিস অফ টেকনিক্যাল এক্সপিরিয়েন্স, আর আরেকজন শিখে শিখে কাজটা করছে, ঠিক আছে। বাট তার কাছে কোনো থিওরিটিক্যাল নলেজ নেই, তো সে সবকিছু সম্পর্কে ওভারঅল জানবে না, ঠিক আছে। বাট যে পড়াশোনা করে আসছে, জেনে আসছে, সে মোটামুটি সবকিছু জানে, এই ধরনের আর কি বিষয়টা। তো আজকের এই পর্যন্তই আমাদের পাইথন শেষ মোটামুটি বলতে গেলে। পাইথন মডেল আমরা আমরা আজকের আমি পাইথনের প্রজেক্টটা দিব, পাইথন পোর্টফোলিও প্রজেক্টটা দিব, কেস স্টাডি করতে হবে ওইটা আপনাদেরকে। তো এটা আপনারা আশা করি করতে পারবেন। একটা 1 মাসের একটা সময় দিব, ঠিক আছে, সমস্যা নাই। আর আজকের এটা মোটামুটি এতদূর পর্যন্তই, ঠিক আছে, তাহলে রাখি। কারো কি কোনো ইয়ে আছে যে বুঝে নাই বা বুঝতে চান, বা কোনো জায়গায় কোনো কোয়েশন থাকলে?